শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফরিদা বখতিয়ারা। মিরপুরের সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে পাকিস্তানের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেটে ১০৪ রানে অল আউট হয় লিটনের দল। টাইগারদের এই হারে হোয়াইট ওয়াশ এড়ালো পাকিস্তান। টসের পর যখন বাংলাদেশের একাদশ ঘোষণা হলো তখনই সমর্থকদের অনেকের ভ্রু কুঞ্চিত হয়ে গেল। ৫ পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। সিরিজ জেতা হয়ে গেছে তাই নিরীক্ষা। তাই বলে এতটা বদল? টি-20 স্পেশালিস্ট ক্রিকেটারই আমাদের কজন। দলে বিশাল পরিবর্তনে শুরুতেই বোঝা গেছে ফলাফল বিপক্ষে যাওয়ার ঘোর শঙ্কা। তাই হলো এবং খুব বাজেভাবে হলো। সিরিজে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ২৯ বলে তুলে নেন 50। পাকিস্তান শুরুতেই মোমেন্টাম পেয়ে যায় ফারহানের কল্যাণে। সেই মোমেন্টাম ক্যারি করে শেষে হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজ খেলেন ক্যামিও ইনিংস। তাতে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট ছুড়ে দেয় সফরকারী দল। মিরপুরে এই লক্ষ্য বেশ বড়, তারা করা সহজ না। তাই বলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার যেভাবে ভেঙে পড়ল সেটিও একেবারে অপ্রত্যাশিত। প্রথম ৭ ব্যাটারের ৬ জনই এক অঙ্কে আউট। তানজিদ, নাইম, লিটন, মিরাজ কেউ ক্রিজে দাঁড়াতেই পারেননি। বাংলাদেশ এক পর্যায়ে তাদের টি-20 ইতিহাসে সর্বনিম্ন স্কোরে অল আউট হওয়ার শঙ্কায় পড়েছিল। মান বাঁচান সাইফুদ্দিন। তার অপরাজিত ৩৫ রানের ইনিংসে বাংলাদেশ ১০০ পার করে। তারপরও ৭৪ রানের বিশাল ব্যবধানে হার। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ হেলায় হারালো বাংলাদেশ। তারপরও শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের জন্য বেশ স্বস্তিদায়ক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরপর ২ টি-20 সিরিজ জয়ের পরও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে বড় ব্যবধানে হারে নিজের ওপর দায় নিয়েছেন অধিনায়ক লিটন দাস। হারলেও ভালো খেলার লক্ষ্যে অটুট থাকার কথা জানিয়েছেন তিনি। দলের সবাই ভালো খেলাটাই খেলতে চেয়েছিল। উইকেট দেখে মনে হয়েছিল ব্যাটিং ভালো হবে, কিন্তু এই ম্যাচে আমরা ভালো করতে পারিনি। নতুন খেলোয়াড়দের জন্য বড় সুযোগ ছিল। ওরা ভালো খেলেই জিতেছে, তবে আমরা সঠিক পথে আছি। এই সিরিজটা আমাদের জন্য দুর্দান্ত ছিল। আমরা শেষ ম্যাচ হারলেও সিরিজ জেতার আনন্দ আছে। এদিকে শেষ টি-20তে হারলেও দল নিয়ে আশাহত হতে চান না বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিরিজ জয়কে দারুণ কিছু মানছেন ক্রীড়া উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড সাহস পাচ্ছি কয়েকটা ব্যাপারে। যখন আমরা ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজেশন করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচারের দরকার হয়, যে ধরনের সাহস এবং যে ব্যুরোক্রেসির সাপোর্ট, আমি পুরোপুরি সাপোর্ট পাচ্ছি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে। আমরা একটা লং টার্ম প্ল্যান করছি এবং সেই লং টার্ম প্ল্যানের আমরা শুরু করলাম সবেমাত্র। আপনারা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাল্লাহ। সিরিজ জয়টা আমি মনে করবো যে উই আর লাকি, কারণ এই অল্প সময়ে এমন কিছু কাজ হয়ে যায় না। বাংলাদেশ টিম একেবারে 10 থেকে 2-3-এ চলে আসছে, তাই না? তো আশা করি এটা একটা হচ্ছে আমাদের প্রতি একটা গুড সাইন যে আমরা কাজ করলে আরো ভালো করা সম্ভব। এবং এই ভালো স্টার্টটা আমি মনে করি বিসিবির নিউ লিডারশিপ এটাকে কাজে লাগাবে এবং সামনের দিনে ভালো করবে। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবার ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত বিসিবির। শেষ ম্যাচের টিকিট বিক্রির সব অর্থ দেয়া হবে তাদের। বাংলাদেশ পাকিস্তান তৃতীয় ও শেষ টি-20-র আগে এই মানবিক উদ্যোগের ঘোষণা দেয় বিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আমাদের জাতীয়ভাবে এক করার যোগসূত্র তৈরি করে। শোক ও স্মরণের মুহূর্তে আমাদের এক হওয়া উচিত। সম্প্রতি এ মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য অল্প অবদান রাখতে পারলেও বিসিবি কৃতজ্ঞ থাকবে। হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি আবারও সমবেদনা জানিয়েছেন তিনি। Very good catch, and against the run of play, will Bangladesh have found a major or can be deflating for a fast bowler. One is বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ নিয়ে আলোচনা করতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস ইসলাম।
ফেরদৌস, স্বাগত আপনাকে। প্রথমত জানতে চাই, বাংলাদেশ সিরিজ জিতলেও শেষ ম্যাচটায় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার এই দুর্দান্ত সুযোগ আমরা আসলেই হেলায় হারালাম কিনা, আপনার কি মনে হয়? দেখুন, সুযোগটা হেলায় হারিয়েছি বটে, কারণ বাংলাদেশ যেই টসের পরে যে একাদশ দেখা গেল, একাদশে 5 পরিবর্তন। আমাদের এই বাংলাদেশে টি-20তে বাংলাদেশ খুব অভিজ্ঞ দল না, এবং খুব যে বেশি টি-20 স্পেশালিস্ট ক্রিকেটার রয়েছে তাও না। এর মধ্যে 5টি পরিবর্তন নিয়ে যখন বাংলাদেশ নামে, তখনই আসলে বোঝা গিয়েছিল যে কোনো বিপর্যয় ঘটলেও ঘটতে পারে, এবং তাই হলো। মিরপুরের উইকেটে 179 রানের টার্গেট আসলে অনেক বেশি, এবং বাংলাদেশি ব্যাটাররা তারপরও এই টার্গেট যে মানে লক্ষ্য অর্জন করার মতো না তা নয়, কিন্তু যেভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, প্রথম 7 ব্যাটারের 6 জনই 1 অঙ্কে আউট। নাইম শেখ, যিনি 2 অঙ্কে পৌঁছিয়েছেন, তিনিও 10 করেছেন। বাংলাদেশ একটা পর্যায়ে 70-এর নিচে অল আউট হওয়ার সংখ্যায় পড়েছিল, যা হতো বাংলাদেশের টি-20 ইতিহাসে সর্বনিম্ন স্কোর। সাইফুদ্দিন অপরাজিত 35 রানের একটি ইনিংস খেলেন দেখে মান বাঁচা গেছে, না হলে আসলে বাংলাদেশকে লজ্জায় পড়তে হতো। এই ধরনের এক্সপেরিমেন্ট আসলে বাংলাদেশের করা উচিত হয়নি। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ তো হারালোই, তার মধ্যে এরকম বড় ব্যবধানে হার দলের মনোবলেও আঘাত হানতে পারে। ফেরদৌস, আপনার কাছে আমি সিরিজ নিয়ে যেতে চাচ্ছি। আসলে ব্যাটিংটা পুরো সিরিজে 3 ম্যাচে আমাদের ব্যাটিংটা কি আসলেও আপ টু দ্য মার্ক? কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি ইমন 50 করেছে, দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ খুব দুর্দান্ত জয় পেয়েছে, সেখানে জাকের আলীর 55 ছাড়া খুব কি আশা জাগা নিয়ে কোনো ইনিংস ছিল? কোনো বড় পার্টনারশিপ নেই, কিংবা অনেক বেশি স্কোরও হয়নি। ব্যাটিংয়ের সেই দুশ্চিন্তা কিন্তু থেকেই গেল। সিরিজ জয় হয়েছে, এটাই শুধু আমাদের প্রাপ্তি। আপনার কি মনে হচ্ছে? দেখুন, ব্যাটিং তো আপ টু দ্য মার্ক না, তার চেয়েও বড় বিষয়, যদিও বলা হচ্ছে যে মিরপুরের উইকেট আগের চেয়ে ডেভেলপ করেছে, কিন্তু তারপরও এটা আসলে আন্তর্জাতিক মানের এখন পর্যন্ত হয়নি। যেটা প্রথম ম্যাচের পরে পাকিস্তানের যেই হতাশা ব্যক্ত করেছে পাকিস্তানি কোচ, পাকিস্তানি ক্যাপ্টেন, তাতেও কিন্তু পরিষ্কার যে আসলে বাংলাদেশের মিরপুরের উইকেটটা ইন্টারন্যাশনালি আইসিসির ইভেন্টগুলোতে যেরকম ব্যাটিং সহায়ক হয়ে থাকে তা হয়নি। এরকম উইকেটে আসলে আপনি ব্যাটারদের জন্য বড় রান করাটাও কঠিন। তারপরেও কিছু ভালো ইনিংস আমাদের ছিল। পারভেজ ইমনের, জাকেরের উইকেট ভালো হলে ইনিংসগুলো আরও বড় হতে পারতো। আপনার হয়তো মনে আছে, খুব বেশি দিন আগের কথা না, উইন্ডিজে যে আমরা উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলাম, সেখানে জাকেরের 74 রানের একটি খুব দারুণ একটি ইনিংস ছিল, খুব হাই স্ট্রাইক রেটের। উইকেট ভালো হলে ইনিংসগুলো হয়তো আরও বড় হতো। ধন্যবাদ ফেরদৌস আপনাকে। চলে যাচ্ছি পরের খবরে। ঢাকায় হলো 25 সদস্য দেশের অংশগ্রহণে ঢাকায় হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। তবে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেনি এসিসি সভা শেষে। টুর্নামেন্ট আয়োজনে বিসিসিআই এর সাথে আলোচনার পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী। ঢাকায় এসিসির বার্ষিক সাধারণ সভা কতদূর সফল তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল। সব দেশের অংশগ্রহণে খুশি এসিসি চেয়ারম্যান মহসিন নাকভী, যদিও সভার মূল এজেন্ডা 2025 এশিয়া কাপ আয়োজনে দিতে পারেননি আনুষ্ঠানিক ঘোষণা। নাকভীর কথা স্পষ্ট, এশিয়া কাপ আয়োজনে বিসিসিআইয়ের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এসিসিকে। মূল আয়োজক ভারত হওয়ায় আরও আলোচনার প্রয়োজন। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তাই অপেক্ষা বাড়ল। সভায় 25 দেশের সবাই অংশ নিয়েছে। খুব ভালো আলোচনা হয়েছে। ভারত আয়োজক, তাদের সাথে আলোচনা সাপেক্ষে এশিয়া কাপের ভেন্যু সূচি নির্ধারণ হবে, সময় মতো সব জানানো হবে। তবে এশিয়া কাপ আয়োজনে শঙ্কা দেখছি না। ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বে দুদেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেটারদের মধ্যেও তৈরি হয়েছে নেতিবাচক প্রভাব। লিজেন্ডস লিগে ভারতীয়দের পাকিস্তান ম্যাচ বয়কটের ঘটনা সাম্প্রতিক উদাহরণ। যদিও এশিয়া কাপ আয়োজনে ভূরাজনৈতিক জটিলতা প্রভাব ফেলবে না বিশ্বাস এসিসি প্রধানের। পুরো বিষয়টি এসিসি ও বিসিসিআই এর ব্যাপার। আশা করি এশিয়া কাপের ব্যাপারে আমরা দ্রুতই সমাধানে পৌঁছাবো। সবাই ক্রিকেটের জন্য কাজ করি, খেলার মাঝে রাজনীতি চায় না।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর এশিয়া কাপ হবে দুবাই ও আবুধাবিতে। ভারত আয়োজক হলেও তা থেকে বেরিয়ে আসতে পারে, আর দলের সংখ্যা হতে পারে ৮টি। সবকিছু চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায় এসিসি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা।